সেশন, দ্বিতীয় সেশনের বিষয় বাংলা থ্রিলারে বাস্তব এবং পরাবাস্তব, অরিত্র তুহিন দাস, সুজয় মুখোপাধ্যায়, শ্রীময়ী রায় এবং শাশ্বত ধর। এই সেশনটা পরিচালনা করবে অরিত্র তুহিন দাস। ধন্যবাদ মারুফ। পরিচয়টা দিয়ে অরিত্র তুহিনের পরিচয়টা দিয়ে রাখি। অরিত্র তুহিনের বেসিক্যালি অভিযান পাবলিশার প্রথম যে বইটা ছাপে তার নাম হচ্ছে মরণ বিমা। আর এবছর ছেপেছে মরণ বোমা। এবং এখানে যেটা লেখা আছে এটাও সবাই পাবে, হ্যাঁ, এটাও নিয়ে যাবে। আসলে আমরা 72 ঘন্টা প্রস্তুত তো একটু ব্যাপারটা এদিক ওদিক হয়ে আছে। যাই হোক, অপেশাদার জ্যোতির্বিদ হিসেবে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ভেরিয়েবল স্টার অবজারভার্স এর পর্যবেক্ষক ও সদস্য, ভারত স্কাউটস অ্যান্ড গাইডস এর সঙ্গে স্কাউট মাস্টার হিসেবে যুক্ত এবং 2007 সালে রাষ্ট্রপতি পদক প্রাপ্ত এবং ও পেশাগতভাবে ইন্ডিয়ান রেলের সঙ্গে যুক্ত এবং তারপরে ওই যে পিস্তলটা এনেছিল মানে শুটিং এর সঙ্গে যুক্ত, মানে আরো কিছু সঙ্গে যুক্ত আছে। যাই হোক, আজকের এই সেশনটা পরিচালনা অরিত্র তুহিন। ধন্যবাদ মারুফদা। অভিযানের এই অসাধারণ একটা কর্মকাণ্ডের জন্য অভিযানকে প্রথমেই ধন্যবাদ। আমি আমার সহ বক্তাদের বসার জন্য অনুরোধ করছি। আমি অরিত্র তুহিন দাস, আমার সাথে আছে আজকে সুজয় মুখোপাধ্যায়, শ্রীময়ী রায়, শাশ্বত ধর। আমরা প্রত্যেকের সাথে একটু পরিচয় করে নেব। প্রথমে যাচ্ছি সুজয় মুখোপাধ্যায়ের সাথে। পরিচয়টা সেটা নিই। সুজয় মুখোপাধ্যায় অ্যাকচুয়ালি পদ্মতন্ত্র লিখতাম, এবার প্রথম থ্রিলার একটা লিখেছি, সেই সুবাদের থ্রিলার নিয়ে ঘটাঘাটি। আজকের যে সাবজেক্টটা আছে ওটাতে পরাবাস্তববাদ, বাস্তব ও পরাবাস্তববাদ ইন বাংলা থ্রিলারে। কবিতাতে তো আগে জীবনানন্দ সুমিত রায়চৌধুরী নিয়ে পড়তাম, আজকে দেখা যাক কি নিয়ে বলা যায়। ধন্যবাদ সুজয় দাকে। শাশ্বত দাকে চলে যাব। শাশ্বত দা পেশাগতভাবে ইঞ্জিনিয়ার, আর কিছু লেখালেখি সুবাদে কিছু থ্রিলার লিখে ফেলেছি। তো আজকের আলোচনায় জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। অভিযান পাবলিশার্সকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটা মনোগ্রাহী লিটারারি ফেস্ট আয়োজন করার জন্য, এবং আশা করি আজকের এই সেশন আগেরটার মতোই অত্যন্ত মনোগ্রাহী হবে। ধন্যবাদ শাশ্বত। চলে যাব শ্রীময়ীর কাছে। নমস্কার, আমি শ্রীময়ী রায়। আমি কোনো লেখিকা নই, আমি পেশাগতভাবে হচ্ছে একজন শিক্ষিকা এবং লেখার একজন পাঠক। অভিযানের সাথে আমার পরিচয় থ্রিলার পড়া নিয়ে এবং স্বাধীনের সাথে সেই নিয়েই আলোচনা। আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি বাংলা বই নিয়ে কথা বলতে ভালোবাসি এবং সেখানে থ্রিলার নিয়ে বা যে কোনো ধরনের উপন্যাস বই নিয়ে আমি কথা বলে থাকি। হয়তো সেই কারণেই আজকে আমাকে এখানে সাথে দিয়েও মানুষটা আহ্বান জানিয়েছে এবং তার জন্য আমি সত্যি তাদের কাছে কৃতজ্ঞ যে এরকম ভালো একটা অনুষ্ঠান হচ্ছে এবং তারা যে পথ প্রদর্শক হয়েছে এরকম একটা অনুষ্ঠানে, সেখানে আমি একটা অংশ হতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শ্রীময়ী। অভিযান সম্বন্ধে একটা কথা না বললেই নয়। অভিযান বাংলা সাহিত্যে অনেক কিছুতেই প্রথম। যেরকম প্রকাশনার 2 দশকের মধ্যে প্রথমবার থ্রিলার লিট ফেস্ট হচ্ছে কলকাতায়। তো আমি আমার সহ বক্তাদের কাছ থেকে প্রথমেই জানতে চাইবো যে থ্রিলার কি, মানে থ্রিলারের বাংলাটা কি। প্রচেতদা ছিলেন এখানে, তার সাথে সুধীন্দ্রদা ছিলেন, দিদিও ছিলেন। তো থ্রিলারের বাংলা ওয়ার্ড কিন্তু আমরা এখনো জানি না। আশা করবো বাংলা থ্রিলারের প্রথম লিটারেচার ফেস্ট থেকে আমরা তার বাংলা প্রতিশব্দ একটা বার করতে পারবো। এবং তারপরে যেটা জন্য আমি একটু বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে অভিযানের সাথে আমার প্রথম পরিচয় আমি যখন মোহাম্মদ নাজিম উদ্দিন, বিশেষ করে যার জন্মদিন নিয়ে আমাদের এই প্রোগ্রামটা শুরু, তার বইগুলো যখন আমি নেট থেকে ডাউনলোড করে নিয়ে ট্যাবে পড়তাম। বাংলাদেশ থ্রিলারেও যেরকম আমাদের থেকে এগিয়ে আছে, পাইরেসিতেও এগিয়ে আছে, আমার বলতে কোনো বাধা নেই। এবং সত্যি কথা বলতে ড্যান ব্রাউনের অনুবাদ সেটা 1 সপ্তাহের মধ্যে বাংলাদেশে অনুবাদ হয়ে যায় এবং সেটা তার 1 সপ্তাহের মধ্যে বাংলা পিডিএফে চলে আসে।
সেখান থেকে নিয়ে ডাউনলোড করে পড়তাম। পড়ার পরে যখন নাজিমুদ্দিনের মৌলিক থ্রিলারগুলো এলো, তো আমি তখন কলকাতায় খুঁজে বেরিয়েছিলাম বইটা কোথায় পাবো। অভিযান থেকেই প্রথম পেয়েছিলাম এবং সেটা বাতিঘরের লোগো দেয়া। তো রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি, আমার কাছে বাতিঘরের লোগো দেওয়া বই আছে। তারপর যে বাংলা থ্রিলার যে আমরা ওইভাবে না কিনে বা পশ্চিমবাংলায় পাবলিশ হয়ে কিনতে পারছি, এটা অভিযানের আমি একটা মনে করি বড় সাফল্য। তো তারপরে আমরা যে বিষয়ে আসি যে বাংলা থ্রিলারে বাস্তব এবং পরাবাস্তব, এক্ষেত্রে আমি অবশ্যই আমার সহ বক্তাদের কাছে আগে যাব। তো আমি একটু বলে দিই, থ্রিলারে বাস্তব বলতে একদম বাস্তববাদী থ্রিলার হিসেবে আমি যেটাকে মনে করি সেটা হয়তো নারায়ণ সান্যালের পিকে বাসু সিরিজ। বাদ বাকি আমিও যেটুকু লিখেছি একদমই নগণ্য লেখা, বা যেটুকু অনেক মহারথী রথীদের লেখা পড়েছি হয়তো বিতর্কিত বক্তব্য, কিন্তু সব যেখানে গিয়ে শেষ হয়ে যাচ্ছে, অপরাধীকে একটা ধরে নিয়ে চলে আসছি, তারপরে কি হচ্ছে সেটা কিন্তু পিকে বাসু সিরিজে আমাদেরকে দেখিয়েছে। তো বাস্তবটা আমার মতে কিন্তু পিকে বাসু সিরিজটাই হচ্ছে আমাদের কাছে বাস্তবের একটা মাপকাঠি, যেখানে আমাদের লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থাকছে। গোয়েন্দা সাহিত্যের ডিডাকশনটাই শেষ কথা নয়, সেটা প্রমাণ করাটাও একটা খুব বড় কথা। এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট বা আমাদের এই যে ধরনের লিগাল যে সিস্টেমগুলো আছে, সেই সিস্টেমের উপর দাঁড়িয়ে আদেও সেই এভিডেন্স গুলো কালেক্ট করছে কিনা, আমার মনে হয় ফেলুদার যে কোনো গল্প ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টে দাঁড়াবেই না। কিন্তু গোগ্রাসে গিলেছি। তো বাস্তব কোথায় সেই গল্পগুলোতে, আমার মনে হয় বাস্তব থেকে অনেকটাই সরে আসা হয়েছে, কিন্তু পরাবাস্তবও নয়। পরাবাস্তব আমার কাছে হচ্ছে তারানাথ তান্ত্রিক, ওটা একটা পার্ট। মানে পিকে বাসু যদি এরকম থাকে, বাস্তবে পরাবাস্তবে হচ্ছে তারানাথ তান্ত্রিক, সেখানে কোনো লিগাল নেই, কিচ্ছু নেই, শুধুমাত্র পরাবাস্তব, হাইপার রিয়েলিটি। তো সেই ছাড়া এছাড়া মানে বাস্তব আর পরাবাস্তব এর যে সীমারেখাটা, আর কোন জায়গাগুলোকে আরো বেশি পরাবাস্তব বা বাস্তব ভাবা হচ্ছে, আমি সেগুলোই আমার সহ শ্রোতাদের কাছে আগে বক্তাদের কাছে আগে চলে যাবো। থ্রিলার যেটা বলছিলে আর কি, তোমার কথাগুলো একদম তোমার ওই পিস্তলটার মতন সোজা সোজা কথা, শুনতে ভালো লাগে। থ্রিল ওই যেটা প্রচেতা বলছিলেন যে শিহরণ, রোমাঞ্চ, একটা রান্নাঘরে যেমন থাকে না, একটা মৌরি আছে, ধনে আছে, জিরে আছে, মেথি আছে, কালো জিরে, এবার সবকিছু মিলিয়ে দিলে ওটার নাম দিলে 5 ফোড়ন। এবার ডিটেকটিভ, রোমান্স, ভৌতিক, গল্পবিজ্ঞান, বিভিন্ন রকম জ্বর, আলাদা আলাদা জ্বর, এই জ্বরগুলোকে যদি একসঙ্গে মিলিয়ে দাও, মিলিয়ে দিয়ে যদি একটা সাসপেন্স ক্রিয়েট হয়, এবং যেখানে আলটিমেটলি যেটা পৌঁছচ্ছে সেটা হচ্ছে অ্যাড্রিনালিন রাশ, যেটাতে যে পড়ছে ও ওই ক্যারেক্টারটার মধ্যে ঢুকে যাচ্ছে, পড়তে পড়তে ওই যেটা পড়তে বলছে যে চোখ খাড়া হয়ে, চোখ গোল গোল হয়ে যাচ্ছে, চুল খাড়া হয়ে যাচ্ছে, ওই সিচুয়েশনটা তৈরি হচ্ছে। এই সাসপেন্সটা যখন একটা পর্যায়ে গিয়ে পৌঁছচ্ছে, তখন সেটা থ্রিলার, তখন সেটা অন্য কোনো নাম নেই। এবার থ্রিলার ব্যাপারটা যদি সেরকম ভাবে বলতে চাই, সে রামায়ণ সীতাকে তুলে নিয়ে চলে যাচ্ছে রাবণ, জটায়ু পেছন পেছন দৌড়াচ্ছে, ডানা ঝাপটাচ্ছে, কাছে চলে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে, চেঞ্জ সিচুয়েশন। ছোট ছোট অনেকগুলো থ্রিলার জুড়ে জুড়ে একটা মহাকাব্য তৈরি হয়ে যাচ্ছে। ইলিয়াড ওডিসি, ওদিকে হেলেন অফ ট্রয় যেমন ওদের দেখি, ওই ঘোড়াটাকে ওরা ভেতরে নিয়ে যাবে কেন, অকারণে ওই সাসপেন্সটা তৈরি হচ্ছে, ঘোড়াটাকে ভেতরে নিয়ে যাচ্ছে, হেলেন অফ ট্রয় তৈরি হচ্ছে। এরকম ভাবে থ্রিলারকে আলাদা একটা স্ট্যাম্প করার থেকে আমরা যদি এরকম ভাবি যে প্রত্যেকটা লেখার মধ্যে কোথায় থ্রিলার উপাদানটা আমি পাচ্ছি, তা সেটা হচ্ছে বেশি জায়গা, ঠিক নেয়ার জায়গা, এবং যেখানে আমি ওই যে একটা বলে না সম্পৃক্ত হয়ে যাওয়া, নির্লিপ্ত থাকা, তার নির্লিপ্ত না থাকতে পেরে আমি পার্ট অফ দ্য ক্যারেক্টার্স। এবার এই যে এটা তো থ্রিলারের একটা যেটা আমার মনে হয়েছে সেটা বললাম আর কি। আর যদি বাস্তব পরাবাস্তবটা কি জিনিস, এটা কল্পনা আর বাস্তবের মাঝামাঝি একটা জায়গা, যেখানে আমি আছি না নেই, সেটাই একটা
প্রশ্ন চিহ্নের সামনে চলে আসছে। এই যে তারানাথ তান্ত্রিকের কথা বললে, যেরকম আমার মনে হয় যে বিভূতিভূষণের লেখাগুলোতে, আমি যদি দেবযানের কথা বাদ দিই, দেবযানটা একটা পুরোপুরি একটা আলাদা জগৎ নিয়ে লিখেছেন, আপনারা ফেমাস। কিন্তু বিভূতিভূষণের আমি নোট করছিলাম তখন যে দৃষ্টি প্রদীপ বলে একটা লেখা পড়েছিলেন, তা ওটা কিন্তু ওই সুরিয়ালিজম নিয়ে লেখা। কোথায় গিয়ে যে এই বাস্তব জগৎ আর পরবাস্তব জগৎ মিলে যাচ্ছে, সেই গণ্ডিটা খুব আবছা হয়ে যাচ্ছে। শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা, শ্যামল গঙ্গোপাধ্যায় থ্রিলার লেখক বলে কেউ বলে না, কিন্তু কুবেরের বিষয়ে আসায় বলে আমার খুব প্রিয় একটা লেখা আছে। ওতে একটা সাপের ক্যারেক্টার আছে। ওই যে সাপের ক্যারেক্টারটা, ওটা কখনো মনে হবে যে ওটা আমার ভেতরের মানুষটা, কখনো মনে হবে ওটা আমাদের সমালোচক, যে আমাকে লক্ষ্য করছে যে আমি কোথায় ভুল করছি, কোথায় ঠিক করছি, এবং কোথায় আমি পা ফসকাতে পারি। এই জিনিসগুলো নিয়ে যখন আমরা ভাবতে আরম্ভ করবো, তখন দেখবো যে আমি একটা শ্যামল গঙ্গোপাধ্যায়, যিনি থ্রিলার লেখক হিসেবে কোনোদিন পরিচিত নয়, তিনি একটা থ্রিলার লেখকের পর্যায়ে পৌঁছে গেছেন আমার কাছে। আর আগের পর্যায়ে যাদের সম্বন্ধে কথা হচ্ছিল, যেমন যে বাংলাদেশের কথা বলছিল, যেটা এই যে মোহাম্মদ নাজিমুদ্দিনের কথা বলে, তা ওনার এই যে আগে বলছিল যে 1952, ডেফিনেটলি ওটা যেখান থেকে শুরু হয়েছে, সেই ডেসক্রিপশন থেকে ওটাকে থ্রিলারের ওরকম একটা সত্যি একটা অ্যাড্রিনালিনের রাশ হতো দিতে পারে, সেই জায়গাটা পৌঁছবে, এটা কিন্তু প্রথমটা পড়ে বোঝা যায় না। আবার এই যে থ্রিলার কোথা থেকে শুরু হচ্ছে ওনার লেখা, সেটা হচ্ছে নাম থেকে। রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি। আরে রবীন্দ্রনাথ এখানে খেতে আসেননি, রবীন্দ্রনাথ আসেনি তো আসেনি, তাতে আমার কি লাগাবো? কিন্তু এইটা যে একটা নাম হতে পারে, এই নামটা থেকে ওটা কিন্তু জনপ্রিয়তা শুরু। কেন রবীন্দ্রনাথ কথাটা কেন আনলো কথাটা? ওটার একটা সিকুয়েল, আগেরটা ঢাকাতে বা বাংলাদেশে, এটা কলকাতায়। সেই সিকুয়েলটা যদিও প্রথমটার মতন হয়তো অতটা জনপ্রিয় হয়নি, কিন্তু ওই সিকুয়েলটাতে কিন্তু একই কথা রেখেছেন। এবং আগে যেটা বলছিল যে মুস্কান ক্যারেক্টারটাকে আমি ভালোবাসবো না ঘেন্না করব, সেটা নিয়ে একটা কনফিউশন। এই কনফিউশন তৈরিটা যখন পাঠকের মধ্যে ঢুকে যাচ্ছে, তখন সেটা থ্রিলার লেখকের কিন্তু একটা উত্তীর্ণতা। বাইরের লেখকের মধ্যে সাবাদত আলী অনেক লেখাতে এরকম আছে। বাংলা থ্রিলারের কথাতে আমরা যেটা ঢুকছিলাম আর কি, তা এবং আর মনে হয় যে শীর্ষেন্দু মুখোপাধ্যায় বা সত্যজিৎ রায়ের যে শঙ্কুর লেখাগুলো, ওগুলো তো একটা কল্প বিজ্ঞানের কিন্তু হলো থ্রিলার। ওগুলোতে কিন্তু এই যে হ্যাঁ পরাবাস্তব, একটা গ্লোবের মধ্যে একটা পৃথিবী তৈরি হচ্ছে, একটা জগৎ তৈরি হচ্ছে, একটা ছোট্ট একটা ভূমি থেকে একটা মানুষ বড় হচ্ছে, বড় হয়ে মরে যাচ্ছে। এটা পরাবাস্তববাদ ছাড়া তো অন্য কিছু নয়। অদ্ভুত। হ্যাঁ, একটা সিচুয়েশন তৈরি করছেন উনি, এবং আমি কিন্তু এই সিচুয়েশনটার মধ্যে ঢুকে পড়ছি। লেখাটা টোকা কিনা, লেখাটা অন্য কোনো গল্পের থেকে অনুপ্রাণিত হওয়া কিনা, সেটা আমার ভাবার দরকার নেই। আমি বাংলা সাহিত্যে আমি লেখাটা পেয়েছি এবং আমার ভালো লেগেছে, আই ওয়াজ থ্রিলড। তার একটা থ্রিলার। অন্যরা কিছু একটু বলুন। ধন্যবাদ সুজয় দা। একটা খুব দুর্দান্ত ইনসাইট আমরা পেলাম, রামায়ণ থ্রিলার, এপিক, হয়তো সমস্ত এপিকই থ্রিলার, তাই তো? অনেকগুলো থ্রিলার নিয়ে জুড়ে জুড়ে তৈরি হচ্ছে। একদম একদম। রাম রাবণের যুদ্ধটাও তো থ্রিলার, ভীষণ রকম থ্রিলার। ঠিক আছে, একদমই। এই রেসটা ধরে রেখে শ্রীময়ের কাছে যাব। নমস্কার সবাইকে। থ্রিলার বলতে সবাই যেটা বললো, যে লেখা পড়ে আমরা থ্রিল অনুভব করি, উত্তেজিত হই, রোমাঞ্চ বোধ করি, সেটাই এক কথায় সহজভাবে বলতে গেলে থ্রিলার। এখন আজকের যে প্রসঙ্গটা আমাদের এই সেশনে, বাস্তব এবং পরাবাস্তব। বাস্তবতা বলতে ঠিক কি বোঝায়? আমার মনে হয় থ্রিলার যে বিষয়টা, সেটাও খানিকটা মানুষের জীবনের গল্পই বলে। সেটা অন্যভাবে বলছে, হয়তো সামাজিক উপন্যাস থেকে সেটা আলাদা, কিন্তু আদবে সেটা মানুষের জীবনের গল্প এবং তাকে ঘিরেই একটা লেখা। এবং মানুষের জীবনে যখন প্রসঙ্গ আসছে, তখন তার কিছু জিনিস যে বাস্তব থেকে আহরিত হবে, এটা খুবই স্বাভাবিক। একজন লেখক
এর মাথায় হঠাৎ করে কোনো একটা প্লট আসলো। এই প্লটটা কেন আসলো? সে হয়তো খবরের কাগজে কোনো একটা ঘটনা পড়েছে, বা তার সামনে এমন কিছু সংঘটিত হয়েছে যেটা দেখে তার মনে হয়েছে এর পরবর্তীতে কি ঘটতে পারে। তো সে সেই একটা ছোট্ট বিষয়কে নিয়ে কোনো একটা লেখা শুরু করলো। তো স্বাভাবিকভাবে এখানে তো বাস্তবতা রয়েছে, কিন্তু এরপর গল্পটা যেভাবে এগোচ্ছে সেটা সম্পূর্ণ লেখকের ইচ্ছা এবং তার কল্পনা। এখানেই খানিকটা পরাবাস্তবতার প্রসঙ্গ চলে আসছে, যে বাস্তব থেকে যদি নিয়ে পুরোপুরি লিখে দিতাম তাহলে সেটা তো কেস ফাইল হয়ে যেত। তার মধ্যে কি সাহিত্য রস থাকতো? আমার মনে হয় না সেইভাবে সাহিত্য রস থাকতো। কিন্তু যখন থ্রিলার উপন্যাসের প্রসঙ্গ আমরা তুলছি, তখন সেখানে অবশ্যই কিছু রসাস্বাদনের ব্যবস্থা লেখক করে রেখেছে, যেটা করলে আমাদের মনটা আনন্দিত হচ্ছে এবং আমরা আর পাঁচজনকে বলছি যে ওটা পড়ে দেখিস, ওটা কিন্তু একটা দারুণ লেখা। কারণ সেটা আমাদের কোথাও একটা আমাদের ভেতরকে আন্দোলিত করছে, আমাদেরকে ভাবাচ্ছে, আমাদেরকে আরো বেশি পড়তে সাহায্য করছে। তো সেখানে অবশ্যই কিস ফাইলের মতো লেখা হবে না, সেখানে সাহিত্য রস থাকবে। বাস্তব ছাড়াও কিছু কল্পনা বা কিছু ঘটনার এমন ঘনঘটা থাকবে যা আমাদেরকে আনন্দ দেবে। তো আমার মনে হয় থ্রিলার মানে বাস্তব এবং কল্পনা, এই দুটো সহজ এবং সুন্দর মিশ্রণ, যেটা একটা সুন্দর সাহিত্য সৃষ্টি করতে পারে। অনেকেই উদাহরণগুলো দিয়েছে, কিন্তু আমার মনের মধ্যে ওইগুলোই আসছে। সেটা হচ্ছে মোহাম্মদ নাজিমুদ্দিন 1952, যেটা আমার খুবই প্রিয় একটা লেখা। এবং প্রথম আমি পরিচিত হয়েছিলাম অভিযানের সাথে এবং অভিযানের থ্রিলারের সাথে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ এখানে কখন খেতে আসেনি দিয়ে। কিন্তু আমার বলতে দ্বিধা নেই, তারপরে আমি মোহাম্মদ নাজিমুদ্দিনের অনেক লেখা পড়েছি। আমি পেন্ডুলাম পড়েছি, আমি জাল পড়েছি, এতেও কথাটাকে পড়েছি। তখন আস্তে আস্তে রবীন্দ্রনাথ অনেক ক্ষেত্রে ফিকে হয়ে গেছে। আমার খুব পছন্দের জায়গায় দাঁড়িয়ে গেছে হচ্ছে 1952 আর কেউ কেউ কথা রাখে। যেটা আগের সেশনেও একজন বললেন যে কেউ কেউ কথা রাখে আসলে কিন্তু একটা ভালোবাসার উপন্যাসও বলা যায়, মানে খানিকটা লাভ থ্রিলার টাইপের। কেন বলছি? কারণ ওখানে যা যা ঘটনা, সর্বশেষে যেটা দেখা যাচ্ছে যে একটা মানুষের প্রতি বা তার স্ত্রীর প্রতি একজন স্বামীর যে চূড়ান্ত ভালোবাসা, তা থেকে যা যা ঘটনা ঘটার ঘটেছে শেষাংশ অব্দি। এবং যখন শুরু হচ্ছে তখন একটা বিভৎস রেপ সিকোয়েন্স দিয়ে শুরু হচ্ছে এবং খুনের একটা জায়গা দিয়ে শুরু হচ্ছে, যেটা স্বাভাবিকভাবেই থ্রিলার হলেই সম্ভব। মানে ওই যে দৃশ্য বর্ণনা করেছে, ওটা যে যারা পড়েছে তারা বলতে পারবে যে এক কথায় যেমন অসাধারণ ওই জায়গার লেখাটা, তেমনই রোমাঞ্চকর এবং ভয় ধরিয়ে দেবে যে এরকম একটা মেয়ের সাথে ঘটেছে, এবং সেই দিনই লেখাটা শুরু হচ্ছে। তো স্বাভাবিকভাবে ওই যে উপন্যাসটিতে আরো অনেক কিছু রয়েছে। ওই উপন্যাসটিতে লেখক বলেছিলেন, ওই ভূমিকাতে পড়েছিলাম যে ওটা হয়তো সত্য ঘটনা অবলম্বনে, কিন্তু সত্যতা হলেও সেখানে লেখকের যে মুন্সিয়ানা, তিনি যেভাবে ভাষা মানে তৈরি করেছেন বা তার যে লেখনী শৈলী, সেখানে তো তার কল্পনা আছেই। তাই পুরো বাস্তব কখনোই কোনো সাহিত্যের এই থ্রিলারের ক্ষেত্রে আমার মনে হয় না হতে পারে। তা বাদে আমি আরো যদি অন্য প্রকাশনার কথা বলি, বিভার একটা সিরিজ আছে অভিরাজ, যেখানে শান্তনী পুততুণ্ডর অ্যাডাল্ট সিরিজের ফার্স্ট যেটা ছিল আমার খুব পছন্দের সর্বনাশী। এবার এখনকার দিনে কিছু থ্রিলার হয় যেগুলো খুব ইনফরমেটিভ, এটা নিয়ে একটু আগেও অনেক কথা হলো। ইনফরমেশন বেশি থাকলে অনেকের হয়তো পড়তে ভালো লাগে, কিন্তু সেই ইনফরমেশন বেশি একটা ব্যাপার আছে, মানে সেটাকে এমন করে লেখা যেটা আমাদের ইন্টারেস্টটাকে গ্রো করছে বা ধরে রাখছে, মানে বোর হচ্ছি না আমরা পড়ি। সেটা হয়তো প্রচুর ঐতিহাসিক হোক কিংবা অন্য কোনো লেখা হোক, প্রচুর ইনফরমেশনের ঠাসা একটা লেখা, কিন্তু সেটা পড়ে তোমরা রোমাঞ্চিত হচ্ছে, আমাদের সেটা জানতে ভালো লাগছে, ইচ্ছে করছে। সেক্ষেত্রে ইনফরমেটিভ লেখা কেন ভালো লাগবে না? কিন্তু আহ, এই যে সায়ন্তনী পুততুণ্ডের যে লেখাটার কথা আমি বলছি, সর্বনাশিনী, এইটার যে ঘটনাকে কেন্দ্র করে, সেই ঘটনাটা খুব চেনা, একটা বর্ণ বিদ্বেষী ব্যাপার। সেখান থেকে একটা মেয়ের খুনি হয়ে ওঠা, মানে কিছু প্রতিশোধের কারণে, মানে প্রতিশোধ নেওয়ার কারণে তার এরকম খুন হলো। এইটা আমাদের খুব জানা জিনিস যে এই বর্ণ বিদ্বেষ, সেটা আগেও ছিল, এখনো হয়তো আমাদের সমাজে রয়ে গেছে। এটা একটা বাস্তবতা, কিন্তু তাকে কেন্দ্র করে যখন একটা গোটা উপন্যাস লেখা হচ্ছে, তখন সেখানে আরো অনেক মানুষের জীবন ইনভলভ হয়ে যাচ্ছে এবং সেখানে প্রচুর কল্পনার যেমন আশ্রয় রয়েছে, বাস্তবেরও অনেক কিছু রয়েছে। তা আমার মনে হয় থ্রিলারের এখানে গিয়ে সার্থকতা, যে থ্রিলার মানুষকে একটা লেখা যেটা মানুষকে রোমাঞ্চ বোধ করাবে, আনন্দ দেবে,
এবং সেখানে লেখক তার মুশে আনায় বাস্তব এবং কিছু মাত্রায় পরাবাস্তব দুটো মিশেলে বা প্রপার মিশ্রণে আমাদের একটা সুন্দর সাহিত্য উপহার দেবে। নমস্কার। ধন্যবাদ শ্রীময়ী। শাশ্বতের কাছে যাওয়ার আগে তোমার কাছে আরেকবার যাব। বাস্তব কল্পনা, কল্পনাই কি পরাবাস্তব? না, কল্পনাটাকে পুরো পরাবাস্তব বলছি না। কল্পনা তো আমরা অ্যাকচুয়ালি পরাবাস্তব বলতে বোঝাচ্ছে যে আমরা যে উপাদানগুলো আমাদের বাস্তবের, কিন্তু সেই উপাদানগুলো বাস্তব থেকে নিয়েও হয়তো স্বপ্নের মতো খানিকটা যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আসলে বাস্তব নয়। আমরা হয়তো একটা স্বপ্ন দেখছি, যে স্বপ্নে আমার ক্ষেত্রে বলছি, আমার পরিচিত অনেকে রয়েছে, কিন্তু সেখানে স্বপ্নে আমরা এমন কিছু দেখছি যেটা হয়তো বাস্তবে ঘটেনি, সেটা ঘটতে পারেও না, হয়তো সম্ভব না। যেমন স্বপ্নের ক্ষেত্রে একটা কথা খুব প্রচলিত আছে, স্বপ্নে গরু গাছে ওঠে। গরুটা তো আমরা চিনি, চারপাশে রয়েছে, কিন্তু গরু কি গাছে উঠতে পারে? খানিকটা এরকম, মানে উপাদানগুলো হয়তো বাস্তব থেকেই নেওয়া, কিন্তু যে তাদের সম্পর্কে আমরা যেটা ভাবছি বা যেটা স্বপ্নে দেখছি সেটা আদতে সম্ভব নয়। এইটা খানিকটা পরাবাস্তব। ধন্যবাদ শ্রীময়ী। শ্রীময়ী রেজদরি শাশ্বতের কাছে যাব। বাংলা সাহিত্যে শ্রীময়ী যেরকম বাস্তবটা নিয়ে অনেকটা বললো, আমি আশা করবো পরাবাস্তবের উপর তুমি যদি একটু লাইট দিতে পারো। পরাবাস্তবে যাওয়ার আগে একটা জিনিস আমার মনে হয় আমাদের এখানে বলা ভালো, মানে থ্রিলার প্রসঙ্গে আমরা যখন আসছি, থ্রিলারের মূল উপাদান হচ্ছে থ্রিল, মানে গতি। এবং আমার মনে হয় থ্রিলারের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে কারণ মানুষের জীবনে গতি বাড়ছে। তো আমরা যে জীবনটায় বাঁচি সেই ধরনের উপাদান পেলে ভালো লাগে। মানে আগের দিনে আমরা যখন পড়ছি একজন লোক গরুর গাড়ি করে গ্রাম্য জীবনে যাচ্ছে, সেটা আমরা হয়তো রিলেট করতে পারছি আমাদের পরবর্তী প্রজন্ম যে কিসের গরু গাড়ি, গ্রাম্য জীবন কি, আমরা তো এখান থেকে একটা ক্যাব করে চলে যাই। এই গতিটা থ্রিলারের একটা মূল পায়। এবার দ্বিতীয় হচ্ছে আমরা একটা ঘটনাকে কিভাবে দেখছি। হিচকক একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছিলেন, দুটো লোক টেবিলে বসে কথা বলছে, তার আগে একজন লোক টেবিলের তলায় একটা বোম লাগিয়ে রেখে গেছে। এটাকে দুভাবে দেখানো যায়। দুজন লোক কথা বলছে, হঠাৎ করে বোম বিস্ফোরণ হলো, দুজন মারা গেল। তারপরে গল্প শুরু হচ্ছে যে কে খুন করেছে এবং কি কি। দ্বিতীয় হচ্ছে প্রথমেই দেখানো হচ্ছে বোমটা লাগিয়ে রেখে গেছে এবং কথা বলতে বলতে টাইম বোমের সময়টা কমছে। দর্শক কিন্তু এবার উত্তেজনাটা অনুভব করছে যে কখন বোমটা ফাটবে, কি হবে, হঠাৎ করে কি আটকে যাবে। এই জায়গাটাই হচ্ছে থ্রিলার। এবারে যখন আমরা বাস্তব বা পরাবাস্তবে আসছি, মানে পরাবাস্তব শব্দ বা সুরিয়ালিজম শব্দটা প্রথম যখন ব্যবহার হয় মানে এই প্রথম বিশ্বযুদ্ধের পরে করে বোঝায়। তো সেই সময় 1900 ওই সময়টা থেকে মানুষ মানে ভীষণভাবে ডিস্টার্ব ও কল্পনার আশ্রয় নেওয়ার প্রবণতা আস্তে আস্তে বাড়তে শুরু করছে। এবং থ্রিলার, পরাবাস্তব বা অবাস্তব, আমি একটা গল্পের কথা বলতে চাই, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কালো পর্দার অধিক, যে গল্পটার সাথে আমাদের পরবর্তীকালে ইনসেপশনের অনেকটা মিল, মানে স্বপ্নের ভেতর ঢুকে স্বপ্ন চুরি করছে। এইটাকে আমরা কি বলবো, বাস্তব নাকি পরাবাস্তব? বা আমরা ধরি সত্যজিৎ রায়ের খগন। খগন গল্পটা শুরু হচ্ছে ভীষণ নর্মাল, ওখানে একজন সাধু বাবা থাকে, তার কাছে একটা সাপ পোষা আছে, এই অব্দি ঠিক আছে। হঠাৎ করে আমরা শেষে দেখছি ভূষণী বাবু সাপ হয়ে গেলেন। বা একইভাবে ফ্রিজ, একটা পুতুলকে পুঁতে রেখেছে, আচমকা দেখছে ভেতরটা 6 ইঞ্চি নরকঙ্কাল শুয়ে রয়েছে। এই জায়গায় কোথাও হয়তো বাস্তব আর পরাবাস্তবতার সীমানাটা অতিক্রম করে যাচ্ছি আমরা। মানে আমার মনে হয় কল্পনা জগতে মানুষ যখন মানে যে জিনিসটা কল্পনা করছে, সে যখন সেই জায়গাটায় বসবাস করতে শুরু করে, সে তার চারপাশের সারাউন্ডিংসটাকেই তার বাস্তব বলে ধরে নেয়। এবং আমার মনে হয় প্রত্যেক লেখক যারা প্রত্যেকেই লিখেছেন, মানে তারা সেই লেখার মুহূর্তটা হয়তো তার চরিত্রদের সঙ্গে বসবাস করেন। মানে হয়তো মোহাম্মদ নাজিমউদ্দিন সেই মুহূর্তে মুস্তান জুবিরকে দেখতে পাচ্ছে এবং সেই মুহূর্তে তার ওয়ার্ল্ডটা কিন্তু পরাবাস্তব, এবং তিনি সেখান থেকে যেটা ক্রিয়েট করছেন সেটা আমাদের কাছে, দর্শকদের কাছে, মানে পাঠকদের কাছে কিভাবে আসছে সেটা সম্পূর্ণ পাঠকদের উপরে। যে পরাবাস্তব নাকি বাস্তব, মানে পরাবাস্তব বাস্তব পুরোটাই কিন্তু আমাদের মনোজগতের খেলা, মানে আমরা সেই মুহূর্তে কি ভাবছি। ধন্যবাদ। বাংলা থ্রিলারে বাস্তব এবং পরাবাস্তব, তো ব্যাপারটা হচ্ছে যে এখানে আমার সাথে সুজয় বাবু, সুজয়দা, শ্রীময়ী, শাশ্বত তিনজনই বললো। এখানে আমি একটা জিনিসই বলতে চাই যে পরাবাস্তব ছাড়া থ্রিলার মোটামুটি কিন্তু একটুখানি অবাস্তব একটা জিনিস। তার কারণটা হচ্ছে এটা আমার পার্সোনাল অভিমত, যেটা একটা কেস ফাইল টাইপের হয়ে যায়। বাট প্রত্যেকটা মানুষই তার বাস্তব থেকে বাঁচার জন্য যখনই সে পরাবাস্তবে আশ্রয় নেয়,
তখনই সে ওই ক্রাইমগুলো করে থাকে, এবং সেগুলোই আমাদের কেস হিস্ট্রি, সেগুলোই আমাদের থ্রিলার। কেউ যদি বাস্তবে থাকে, সে ভালো করেই জানে যে একটা ক্রাইমের রেসপন্সে কি হতে পারে। সে জেলে যেতে পারে, তার ফাঁসি হতে পারে, তাও সে ক্রাইমটা করে, কারণ সে কোনো একটা হাইপার রিয়েলিটি বা সুরিয়ালিজমে অবস্থান করছে যে আমার কিছু হবে না, আমি এখান থেকে বেঁচে যাব, আমি এমন একটা কিছু। সবাই জানি যে যারা খুনি বা যারা ক্রিমিনাল তারা ক্রাইম সিনে ফেরত যাবে, কিন্তু সেই ব্যক্তিটা তখনও ভেবে যায় যে আমি যাব না, আমি এই ক্রাইমটা পারফেক্ট ক্রাইম করবো। পারফেক্ট ক্রাইম হয় না, হতে পারে না, কেউ করতে পারেনি, কোনো প্রমাণ নেই যে পারফেক্ট ক্রাইম কিছু একটা হয়েছে। মানে যেগুলো আমাদের আশেপাশে আমরা এখন ক্রাইম দেখি, যেগুলো পেটি ক্রাইম, সেগুলো ধরা হয় না, বা আমাদের সমাজ সেগুলো ধরতে চায় না, আমাদের সমাজের রক্ষকরা। সেগুলোকে বাদ দিয়ে পারফেক্ট ক্রাইম ইজ নেক্সট ইম্পসিবল, সবাই জানে, তাও ক্রাইম হয় কারণ সেই ব্যক্তিটা মনে করে যে সে পারফেক্ট ক্রাইম করতে পারবে। ইটস এ সুরিয়ালিজম, হাইপার রিয়েলিটিতে সে বাস করে। তো সেই জন্যই থ্রিলার আসে, সেই জন্যই থ্রিলার হয়, সেই জন্যই মোটামুটি হয়তো আমরা থ্রিলার লিখি। আমার সেশন মনে হচ্ছে, আর যদি কারো কিছু বলার থেকে বলুন। একটা লেখার কথা একটু বাকি রইল, মানে আমাদের কথার মধ্যে আছে ওই নাজিমুদ্দিনেরই ভাবা তা এই যে সুরিয়ালিজম একটা বাস্তব আর অবাস্তবের মাঝখানে একটা সময়, একটা জায়গা, যে ঢাকা আর আরেকটা ঢাকার মতো জায়গা, এটা ঢাকা হতেও পারে, নাও হতে পারে। এই দুটো জায়গার একটা কম্পারিজন নিয়ে লেখাটা দু জায়গাতে একসঙ্গে বিলং করছে। এই যে ক্যারেক্টার গুলো, সেগুলো মনে হচ্ছে যে এখানে হতেও পারে, ওখানেও হতে পারে। সুরিয়ালিজম যেমন এটা প্রেজেন্টেশনের উপর তো অনেকটা ডিপেন্ড করছে। একটা পুকুর আছে, পুকুরে জল আছে, কিছু পাড়ে ঢিল পড়ে আছে, খোলাকুচি পড়ে আছে। এবার নর্মালি কি লোকে ভাববে যে ঢিলটা ফেললে ওটা পুকুরের জলে পড়বে, চারপাশে একটা গোল 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 একটা তৈরি হবে, তরঙ্গ তৈরি হবে, জল ছিটকে হবে। এবার সেই যদি কেউ ঢিলটাকে বাদ করে ছোড়ে, ওটা দু তিনটে বাদ যাবে, আর কেউ যদি খোলাকুচি তুলে নিয়ে ওটাকে ফেলে, তাহলে আমরা অবাক হয়ে যাবো যে এটা তাহলে ঢিলটা জলের উপর দিয়ে চলতেও পারে, ওটা ডুবেও যায় না। তা এটা হচ্ছে সুরিয়ালিজম, যে ওটা ডুবে যাচ্ছে না, যদিও আমি মনে মনে ভাবছি যে ওটা 100 ডুবে যাবে, কিন্তু যতক্ষণ না ডুবছে ততক্ষণ সাসপেন্স, সেখানে থ্রিলার। এই যে পরাবাস্তব, মানে যেটা আমি ভাবছি না, ভাবতে চাইছি না, কিন্তু এটা আমাকে ভাবতে বাধ্য করছে, যেহেতু এটা আমার কল্পনা আর বাস্তবের মাঝখানে একটা সিচুয়েশন তৈরি হচ্ছে। শ্রীময়ী, একটা মানে উপন্যাসের কথা এক্ষেত্রে বলা যায়, সেটা হচ্ছে নাজিমুদ্দিনের লেখা পেন্ডুলাম, যে উপন্যাসটা। পেন্ডুলামের শেষাংশটা ঠিক কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি লেখক, এবং ওই কারণে আমার প্রথম পড়ার পর একটু অপছন্দ হয়েছিল। সেটা হচ্ছে এই খানিকটা এক্ষুনি উনি যেটা বললেন, এটা মানে একটা খুন সংঘটিত হয়েছিল এবং ভাবা হয়েছিল একজনকে যে এই হয়তো খুনটা করেছে, কিন্তু সেসবই তার বিরুদ্ধে কোনো প্রমাণ, অকাট্য প্রমাণ পাওয়া যায়নি। এবং এইখান থেকে যে ইনভেস্টিগেটিং অফিসার ছিলেন, তার মনের মধ্যে একটা অন্যরকম চিন্তা ঢুকে গেছিল যে তাহলে কি আমরা যা দেখছি চোখের সামনে বা যেটাকে ভাবছি তা নয়, ঘটনা হয়তো অন্য কিছু, যেটা আমরা বুঝতে পারছি না। এবং সেই অনুযায়ী তিনি উপন্যাসটাকে সাজিয়েছিলেন। এবং নামটার সার্থকতা এটা নেই যে পেন্ডুলাম যেমন দুলতে থাকে শেষ অব্দি, একদম শেষ লাইন অব্দিও আমরা যারা পাঠক উপন্যাসটা পড়বো তারা ওই রকমই দ্বিধার মধ্যে থাকবো যে আদতে কোনটা করেছে, কি করে হয়েছে, বা কে করেছে। তো এই পেন্ডুলাম খানিকটা আমার মনে হয় পরাবাস্তবের উদাহরণ হতে পারে নাজিমুদ্দিনের লেখার ক্ষেত্রে। ধন্যবাদ। শাশ্বত। ওই কথা রেস ধরে আরেকটা উপন্যাসের কথা আমার মনে পড়লো, রিজেন পাবলিশার্সেরই সাম্ভালা, এটা শরীফুল হাসানের। ওটা হয়তো সুরিয়ালিজমের মানে সব থেকে ভালো একটা উদাহরণ হতে পারে, কারণ ওখানে আমরা একজন সময় অভিযাত্রীকে পাচ্ছি যিনি জুলিয়াস সিজারের সময় ছিলেন, যিনি পরবর্তীকালে বিভিন্ন ঐতিহাসিক ঘটনার সাক্ষী, কিন্তু আবার সঙ্গে যে থ্রিলারটা ঘটছে সেটা আমাদের বর্তমান সময়। তাহলে পুরো গল্পটাকে আমরা কোন পর্যায়ে ফেলবো, মানে সেটা কি বাস্তব? এটা তো বাস্তব নয়, আমরা বুঝতে পারছি, কিন্তু সেটাকে আমরা অবাস্তব বলতে পারছি না, কারণ তার মধ্যে এমন কিছু এলিমেন্ট আছে যেগুলো বাস্তব এলিমেন্ট। এটাকে যদি আমরা ক্লাসিফাই করতে যাই, তাহলে আমার মনে হয় পরাবাস্তব শব্দটা হয়তো সব থেকে সঠিক শব্দ এখানে ব্যবহার করা যেতে পারে। ধন্যবাদ। আমরা মানবদার কাছে ফেরত যাব। আমাদের সেশন ও এখনো
আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা কি দর্শকের কাছেও যেতে পারি? তো হ্যাঁ, অবশ্যই, তাহলে এটা তো আরো ভালো। তো বাস্তব পরাবাস্তব নিয়ে দর্শকদের সাথে যদি কোন রকম আলাপচারিতা করা যায়, আমার মতে সেটা একটা বেশ বাস্তবিক ব্যাপার হবে। কেউ কিছু প্রশ্ন? আমার নিজেরই একটা প্রশ্ন আছে, বলি। হ্যাঁ হ্যাঁ, আর তার আগে আমার তোমার কাছে একটা প্রশ্ন আছে। আগে আমি শেষ করি। আচ্ছা, ঠিক আছে। ধরো তোমারই উপন্যাস থেকে বলছি, তোমারই থ্রিলার থেকে, মরণ বিমা। মানে মরণ বিমাটা আমি পড়তে পড়তে, যখন প্রথম পাণ্ডুলিপি এলো, পড়তে পড়তে মানে আমি যদি অবাক হয়ে গেছিলাম যে লোকে জীবন বিমা বেচে, এখানে মরণ বিমা বেচা হচ্ছে। মানে এই যে একটা, এবং টোটাল গল্পটার ভেতরে একটা বাস্তবতা, আবার শেষে গিয়ে আমরা দেখছি একটা কোথাও কি পরাবাস্তবতা যোগ হচ্ছে। এবং মরণ যে বোমাতে পরবর্তীটাতে ওটাতে আরো বেশি করে ব্যাপারটা এসছে, পরাবাস্তবতা ব্যাপারটা। এই যে ভাবনাটা, এই ভাবনাটা তুমি কিভাবে পেলে, সেটাও একটু জানা দরকার। আচ্ছা, প্রথম কথা বলে দিই যে থ্রিলার লিখবো এটা ভাবিনি, অন্যরকম লেখা শুরু করেছিলাম। তারপরে প্রথম থ্রিলার যেটা আমি পাঠিয়েছিলাম অভিযান পাবলিশার, থ্রিলার অভিযান 1 এর, আমি সবসময় বলি যে ইনিংসটা শুরু করেছিল আমাকে দিয়ে, জানি না কেন। এটা হচ্ছে যে ধাঁধার আধার, ধাঁধার যে আধার। তো সেখানে আমি গল্পটা বহুদিন আগে শুনেছিলাম। গল্পটা এরকমই ছিল যে একটা ধাঁধা, এই ধাঁধাটা আমি পাঠকদের সাথে শেয়ারও করতে চাই। যে একটা গাড়ি যাচ্ছে, গাড়ি গিয়ে হঠাৎ করে একটা লেভেল ক্রসিং এ দাঁড়ালো, কিছু নেই, নর্মাল নেই, গাড়িটা চলছে, এসি গাড়ি, লেভেল ক্রসিং এ দাঁড়ালো। লোকটা গাড়ি থেকে নামলো, নর্মাল দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ লেভেল ক্রসিং পড়ে আছে। একটা ট্রেন আসছে, ট্রেনটা আসছে আসছে আসছে, ট্রেনটা হঠাৎ করে সামনে দিয়ে চলে গেল। লোকটা গাড়ির দরজা খুললো, বন্দুক বার করলো, নিজেকে শুট করলো। কেন? এই ধাঁধাটা আমি বহুদিন আগে শুনেছিলাম, এটা আমার ধাঁধা নয়। কেন? তো তখন আমার মাথায় একটা জিনিস এসেছিল যে সাউন্ডটা কোনো কারণে তাকে ডিস্টার্ব করে থাকতে পারে, বা সে কোনো কারণে তাকে কোনো কমেন্ট দেয়া যে গেছে। আমরা তো কমেন্টের দাস, আমরা সবসময় কমেন্টেই চলি, লাল লাইট দাঁড়িয়ে যাও, সবুজ লাইট এগিয়ে যাও। তো তাকে কোনো কারণে কমেন্ট দেওয়া গেছে যে এরকম একটা সাউন্ড শোনার পরে, সাউন্ড শেষ হওয়ার পর তুমি নিজেকে গুলি করবে। তখন আমি কমেন্টটা কি করে দিতে হয় সেটা খুঁজতে গিয়ে হিপনোটিজমে যাই। হিপনোটিজম খুবই সুরিয়াল জিনিস। দিদিও ছিলেন, দিদির বক্তব্যের সময় আমরা শুনেছিলাম যে হিপনোটিজম একটা টোটালি মানে ফেক ব্যাপার। আমি যত হিপনোটিজম নিয়ে পড়েছি, অ্যানিমাল ম্যাগনেটিজম থেকে শুরু করে, যখন থেকে হিপনোটিজম, মেসমারাইজ যে কথাটা, হিপনোটিজম মানে মেসমারাইজ কথাটা একজন ভদ্রলোকের নাম থেকে এসেছে, জেমস মেসমার, অ্যান্থন মেসমার, সরি, অ্যান্থন মেসমার। তো ব্যাপারটা হচ্ছে যে উনি এই যে হিপনোটিজম বা মানুষকে তার মনের মধ্যে ঢুকে তাকে ঠিক করার একটা চেষ্টা, সেখান থেকে ব্যাপারটা এসেছে। তখন আমি ভাবলাম মানুষকে যদি ঠিক করা যায়, প্রথম কথা হচ্ছে অ্যাজ এ থ্রিলার পাঠক হিসাবে আমি এটা মেনে নিতে পারি না যে যারা ভিলেন তারা সবসময় ধরা পড়বে। ইটস ইম্পসিবল। আমি নায়ক কালচারে বিশ্বাস করি না, নায়ক হতে পারে না। ভিলেনরাই পৃথিবীর চালাচ্ছে, নায়করা কোথাও তাদেরকে ধরতে পারে, ম্যাক্সিমাম টাইম পারে না। ভিলেনরাই পৃথিবী চালাচ্ছে। অল আর ভিলেন্স। যারা হোয়াইট কোট পরে, মানে হোয়াইট টাই পরে আছে, রেড টাই পরে আছে, মেবি বিতর্কিত কথা, যারা পার্লামেন্টে যাচ্ছে, যারা বিধানসভায় যাচ্ছে, যারা বড় বড় ব্যবসায় করে, সবাই ভিলেন। কারণ তারা হিরো নয়, কেউ হিরো নয়। আমি হিরো কালচারে বিশ্বাস করি না। তো আমি চেয়েছিলাম আমার ভিলেন মানুষকে ডিস্টার্ব করবে। আমরা ভিলেনের একটা সবচেয়ে বড় উদাহরণ পেয়েছিলাম জোকার, যখন ডার্ক নাইট রিলিজ হয়েছিল। ডার্ক নাইটের জোকার, যখন ডার্ক নাইটের মানে যখন ব্রুস ওয়েন জানার চেষ্টা করছে যে জোকার এরকম কেন করছে, ও যখন ওর বাটলারের সাথে কথা বলছে, তখন বাটলার বলছে যে আমরা এরকম একটা, যখন আমরা আর্মিতে ছিলাম, আমরা এরকম একটা জায়গায় গেছিলাম যেখানে গিয়ে দেখলাম যে সাম পিপল ওয়ান্টস টু বার্ন, তারা জায়গাটাকে ধ্বংস হতে দেখতে চায়, তারা কিছু চায় না, তারা ওখান থেকে কিছু চায় না। জোকার যখন সবার টাকা পয়সা জমিয়ে এনে জ্বালিয়ে দিয়েছিল, আমারও থিঙ্কিংটা ওখানে ছিল যে একজন ক্রিমিনাল তৈরি করা যাকে ধরা যাবে না। আমি এখনো বলছি পারফেক্ট ক্রাইম হয় না, কিন্তু আমি এখনো বিশ্বাস করি আমার ভিলেনকে আমার হিরো ধরতে পারবে না। এখান থেকে আইডিয়াটা এসছে, এখান থেকে মরণ বিমা এসছে।
মানুষের মৃত্যুকে বেচা। কারণ জন্ম থেকে মানে যারা জন্ম নেয় তারা 100% মরবে, মৃত্যুকে কেন বেচবো না, এখান থেকে এসছে। ব্যাস এইটুকুই মানবদা, ধন্যবাদ। একটা সিন দেখতে স্কুইড গেম মৃত্যুকে বেচা, মৃত্যুকে। একটা জিনিস একটু জিজ্ঞেস হ্যাঁ, করছি, আপনি অনেকবার পারফেক্ট ক্রাইম বলে টার্মটা ইউজ করলেন, তাহলে পারফেক্ট ক্রাইম আর ক্রাইমের মধ্যে তফাৎ বলতে কি বলতে চাইছেন? দেখুন, ক্রাইমের ক্ষেত্রে যখন একটা ক্রাইম হয়, ক্রাইম পারফেক্ট তখনই হয় যখন তাকে ধরা যায়। এটা একদম বুকিশ ডেফিনেশন, যাকে কোনো মতে ধরা যাবে না, কোনো রকম কিছু সে সূত্র রাখবে না। ক্রাইম হতেই পারে, ক্রাইম একটা বন্দুক তুললাম, মাথায় ঠেকালাম, মেরে দিলাম, থ্রিলারগুলোয় যেটা আছে যে কিছু না কিছু সূত্র কিছু না রেখে কিছু যায়, কোথাও না কোথাও একটা সূত্র রেখে যাচ্ছে। রেখে যায়। তো কিন্তু যারাই ক্রাইম করে তারা এটা ভেবেই ক্রাইম করে যে আই এম ডুইং আ পারফেক্ট ক্রাইম বা আই হ্যাভ টু ডু আ পারফেক্ট ক্রাইম, আমি ধরা পড়ব না, এটাই। তাহলে সেশন, আর কোনো প্রশ্ন? হ্যাঁ, মারুফদের কাছে আমার জন্য প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, থ্রিলার তো ইংলিশ নাম, থ্রিলার ফেস থেকে যদি আমরা একটা থ্রিলারের বাংলা প্রতিশব্দ বার করতে পারি কেমন হয়? অসুবিধা কিছু নেই, তবে রহস্য রোমাঞ্চ এই টার্মটা কি থ্রিলার? থ্রিল মানে আমরা সাসপেন্স ওই পর্যায়ে পৌঁছচ্ছে সাসপেন্স না। করবো। আচ্ছা, একটা কথা বলছি, এখানে যে লিড ফেস বলে কথা আছে, এটা কি শুধু সাহিত্য নিয়ে আলোচনা? কারণ আমাদের থ্রিলার যে এসছে, থ্রিলারটা আরো অনেকগুলো মাধ্যম আছে, মানে এখন আমরা অডিও স্টোরির মাধ্যমেও দেখছি, অডিও স্টোরি তো লিটারেচার। থেকেই আছে। সেগুলো তো সিনেমাও আছে, সিনেমার কিছু একটা চিত্রনাট্য আছে, হ্যাঁ। সিনেমাটাও একটা মানে এটা- এই একটা গল্প আছে, আলোচনার গল্প মধ্যে থেকে সবকিছুর মধ্যে লিড ফেস থাকবে। মাসের কাছে পৌঁছানোটাই তো আমার বেসিক্যালি গল্প বলারই একটা মাধ্যম আর কি। মানে আমরা আইদার বইয়ের মধ্যে দিয়ে বলি বা মানে ছবির মধ্যে দিয়ে বা কানে শুনছি। এমন কিছু বাংলা ছবিতে হচ্ছে না, দ্বিতীয় পুরুষ, হ্যাঁ, মমতা, এগুলো একদম পুরো ওয়েব সিরিজ গুলোর মধ্যে আসছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে সুজয়দা বলে দিয়েছেন, প্রমাণ করে দিয়েছেন, এপিক রামায়ণ সব থ্রিলার, সে তো অবশ্যই। ব্যাস মানে সবকিছু ঢুকে যাচ্ছে, ছোট ছোট অনেকগুলো থ্রিলার। সবকিছু ঢুকে যাচ্ছে। ইনফ্যাক্ট আমার মনে হয় লিটারালি লিড ফেস্টে যে 36 ঘন্টা নোটিস, তাই তো, 72 ঘন্টা নোটিস হয়েছে, এটাও থ্রিলার, এটাও থ্রিলার। তানিয়া ওখানে দাঁড়িয়ে আছে, আর তানিয়া কি বলবো, তোমার যা পারছো তুমি তাই বলো, তোমার যা মাথায় আসছে তুমি তাই বলো, তারপর দেখি মারুফ দেখা এটা পরাবাস্তব থ্রিলার। এটা একটা বড় বাস্তব থ্রিলার। হ্যাঁ, এটা কিন্তু পারফেক্ট, এটা কিন্তু পারফেক্ট, এটা কিন্তু কেউ ধরতে পারেনি, মারুফদাকে এই জায়গাটা কেউ ধরতে পারেনি, ইট ইজ আ পারফেক্ট একদম। আচ্ছা মারুফদা, আমরা এটা শেষ করছি, ধন্যবাদ সবাইকে, সমস্ত দর্শককে।